আমন্ত্রণ এটি নিউজের ইয়াং নেট অনুষ্ঠানে। যারা এই গভীর রাতে রাজ্যিক অনুষ্ঠান দেখছেন, আশা করছি তারা সবাই খুবই ভালো আছেন এবং ভালো থাকবেন, এমন প্রত্যাশা নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি আমরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তাতে ইয়াং নেট যেহেতু তরুণদের সম্পর্কিত, তরুণরাই জড়িত এই আয়োজনে। গত 4 অক্টোবর ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে বাংলাদেশ থেকে 100 জন তরুণ গিয়েছিলেন ভারত সফরে। 8 দিনের সফর ছিল। সেই সফরে তারা ভারত ঘুরে এসেছেন, ভারতের বিভিন্ন জায়গায় দেখেছেন, রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন। এদের নানা ধরনের আয়োজন ছিল একটি। তো সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, যে সেই 8 দিনের সফরটি কেন, তার কিভাবে গেলেন, কি করলেন, কি ধরনের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে ফিরে আসলেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য সেই সফরের দুজন আমাদের সঙ্গে আজকে আছেন। আমাদের স্টুডিওতে আছেন কামরুল ইসলাম রিফাত, তিনি একজন সংবাদকর্মী, তিনি সিনিয়র রিপোর্টার যমুনা টেলিভিশনে আছেন। তিনি গিয়েছেন সাংবাদিক কোটায়, আপনি গিয়েছেন। আচ্ছা, আর আমাদের সঙ্গে সবসময় কেউ না কেউ স্কাইপে কিংবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেয়। আজকে যিনি আমাদের সঙ্গে আছেন তিনি হচ্ছেন স্কাইপের মাধ্যমে আমাদের সাথে যোগ দিয়েছেন ইরা আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, তিনিও এই সফরে গিয়েছিলেন, তাই তো? আচ্ছা ইরা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, কামরুল ইসলাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে একটু কামরুল ইসলাম আপনার কাছে আসতে চাই, যে আমি যেটা বলছিলাম যে আপনার 4 অক্টোবর গিয়েছিলাম 100 জন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে। কেন আসলে এই সফরটি, বা কিভাবে আপনারা আমন্ত্রণ পেলেন একটু জানাবেন? আচ্ছা, এটা শুরু হয়েছিল 2012 সালে। আচ্ছা, ঢাকা ভার্সিটির একটা প্রোগ্রামে আর কি প্রণব মুখার্জি এসেছিলেন। তো ওখানে বাংলাদেশের যে এত তরুণ, এবং এটা দেখে আসলে তিনি ওখানেই ডিসিশনটা নেন। আচ্ছা, যে মানে আমাদের দেশ থেকে তরুণদেরকে তাদের দেশে ভিজিট করানোর একটা ব্যাপার। এবং এই ট্যুরটা আসলে বেসিক্যালি কালচারাল এক্সচেঞ্জ, একজনকে জানা, হ্যাঁ, এই ব্যাপারগুলো নিয়েই আসলে এই ট্যুরটা করা হচ্ছে। এবং এবার আমরা যারা গেলাম 4র্থবারের মতো আমরা গেলাম। আচ্ছা, এরা আপনার কাছে জানতে চাইবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি যে 100 জনের তালিকা দেখেছি তার মধ্যে দেখেছি শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, শিক্ষার্থীরা বেশি গিয়েছিলেন। তো আপনি তো শিক্ষার্থী হিসেবে এই সুযোগ পেয়েছেন, কিভাবে সুযোগটা পেলেন, কিভাবে যোগাযোগ হলো, আপনি কি যোগাযোগ করেছেন নাকি আপনার সাথে যোগাযোগ, কিভাবে সুযোগটা পেলেন বলবেন আমাকে? না, আসলে এটা আমাদের বিশ্ববিদ্যালয়ে এক একটা ডিপার্টমেন্ট থেকে নেওয়া হয়েছে একজন করে। তো প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে সুযোগ পাইনি। তো এটা আসলে নির্ধারিত হয়েছে ফলাফলের ভিত্তিতে, যেহেতু আমরা তরুণ এবং এইটা একরকম মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বলা চলে। তো এটা ছিল আসলে একরকম ভাইবার মতো, যে রেজাল্টের ভিত্তিতে তো আমাদের নামগুলো পাঠানো হয়েছিল চেয়ারম্যানের কাছ থেকে ভিসি স্যারের কাছে, এবং সেখান থেকে আমাদের নমিনেটেড নাম থেকে ফাইনালি নির্বাচন করা হয়েছে। ও আচ্ছা, মানে হচ্ছে যে ভারতীয় দূতাবাস থেকে আপনাদের বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করা হয়েছিল, আপনারা শিক্ষার্থী দেন, এভাবেই মোটামুটি হয়েছে, তাই তো? জি, এখানে এবং এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কালচারাল এক্সচেঞ্জ যেহেতু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এখানে মোটামুটি কালচারালি যারা এক্সপার্ট বলা চলে বা মোটামুটি যাদের কিছু অভিজ্ঞতা আছে তাদেরকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই ভিত্তিতেই ভাইবার মাধ্যমে আর কি মোটামুটি নির্বাচন করা হয়েছে। ভারতের যুব ক্রীড়া মন্ত্রণালয় এই সফরের আয়োজন করেছিলেন। আচ্ছা, কবে আপনারা গেলেন, কিভাবে? আমরা যাত্রা শুরু করলাম 4 তারিখে। আচ্ছা, তো আমাদের প্রথম গন্তব্য ছিল দিল্লি। আচ্ছা, তো যেটা হলো যে মানে কোনো বিশ্রামের সময় নেই, এয়ারপোর্ট থেকে নেমেই আমরা শুরু করলাম আমাদের যাত্রা। এবং প্রথম আমাদেরকে নিয়ে যাওয়া হলো দিল্লি ন্যাশনাল মিউজিয়ামে। আচ্ছা, দেন ওখান থেকে আমরা ওখানে কিছুক্ষণ ভিজিট করে দেন ওখান থেকে গেলাম ইন্ডিয়া গেট। আচ্ছা, তো এইভাবে আর কি আমাদের। আর তারপরে হচ্ছে আমরা মানে এই 8 দিনের সফরে আপনার কতগুলো জায়গা ঘুরেছেন, বা কতগুলো? মোটামুটি আমরা 12-13টা লোকেশনে আমরা গিয়েছি। শহর কতগুলো? শহর প্রদেশ ছিল 4টা প্রদেশ, দিল্লি, আগ্রা, আচ্ছা, রাজস্থান, আর একদম ফাইনালি কলকাতা। আচ্ছা, কলকাতা থেকে ঘুরে এসেছেন। আগে কি আপনি ইরার কাছে প্রশ্ন জিজ্ঞেস করি, ইরা আপনি কি এর আগে ভারতে গিয়েছিলেন? না, এটাই হচ্ছে আমার প্রথম ভ্রমণ বলা চলে। আচ্ছা, এবং আমরা এখানে প্রায় বিভিন্ন জায়গা প্রদর্শন সহ প্রায় 20টি জায়গাতে গিয়েছিলাম আমরা এই 4টি প্রভিন্সে। আচ্ছা, মানে আপনার তাহলে বলা চলে যে মানে বাংলাদেশের বাইরে কি এটা আপনার প্রথম সফর কিনা? জি। আচ্ছা, তাহলে তো নিশ্চয়ই অন্যরকম এক ধরনের অনুভূতি। আর যখন 100 জন মিলে গেছেন, ভ্রমণটা নিশ্চয়ই অন্যরকম হয়েছে নাকি?
হ্যাঁ, অন্যরকম। এবং এখানে একটা কথা আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে প্রথম দিকে খুবই একটা ভয়ের কাজ করছিল। কারণ হচ্ছে যে ভয় বলতে যে এখানে এক একজন এক এক পেশার এবং কেউ কাউকে কিন্তু আমরা চিনি না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা যে 8 দিন ভ্রমণ করে ফিরেছি সেদিন কিন্তু আমরা প্রত্যেকের বন্ধু হয়ে গেছি। এবং আচ্ছা। এখানে কেউ সিনিয়র কেউ জুনিয়র, কিন্তু সেই জায়গায় সেই বাধাটা কিন্তু থাকেনি। এটা হচ্ছে খুব মজার একটা ব্যাপার। আচ্ছা, বাংলাদেশ ভারতের যে হাই কমিশন বাংলাদেশ, তারা কি আপনাদেরকে আসলে কি ধরনের সুবিধাগুলো প্রোভাইড করেছে? পুরো ব্যাপারটাকে তারাই করেছে নাকি আপনাদের কিছু করতে হয়েছে এখানে? না না, পুরো ব্যাপারটি তারা করেছেন। আচ্ছা। এবং তাদের আতিথেয়তায় আমরা আসলেই মুগ্ধ। কারণ আমরা আসলে মানে এভাবে চিন্তাই করিনি। আমরা যেসব জায়গায় গিয়েছি তারা আমাদেরকে রাষ্ট্রীয় সম্মানে তো বটেই, যেভাবে করে সম্মান মানে পাওয়া আসলে প্রত্যাশা করা যায় না। আমরা তো তরুণ, এই বয়সে যে এতখানি প্রত্যাশা করা যায় না, যে তার থেকেও বেশি পেয়েছি। এবং মজার ব্যাপার ছিল যে রাষ্ট্রপতির সঙ্গে যে আমরা ছবি তুললাম, সেক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমি হচ্ছে দ্বিতীয় সারিতে ছিলাম এবং সেটা হচ্ছে যে প্রণব মুখার্জির ঠিক পেছনে। তো এই অনুভূতিটা আপনাকে মানে বলে বোঝানো সম্ভব নয় যে আমার ঠিক সামনেই হচ্ছেন একজন রাষ্ট্রপতি যার পাশে আমি দাঁড়িয়েছি। আচ্ছা। মানে এই অনুভূতিটা আসলে মানে গা শিহরিত গা শিহরণ করে যায়, কিন্তু এটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। আপনার কাছে কি আমি একটু এর সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে যে আমরা যখন সিলেক্ট হয়ে গেলাম যে আমরা 100 জন যাচ্ছি আর কি, তো তখন একটা জিনিস ছিল যে যেটা এরা বললো যে আসলে সবাই অপরিচিত, মানে ওইভাবে আসলে যে যার সার্কেলকে চিনছে, এর থেকে বেশি কিছু না। বাট এটার পিছনে মানে এই যে কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে বা এত মানে সবকিছু মিলে, কিন্তু আমার মনে হয় যে এর পিছনে আরো একটা কারণ ছিল, বা যেটা আমাদেরকে বলা হয়েছিল যে এই যে 100 জন এরা অপরিচিত হয়ে যাবে বাট এটা বন্ধু হয়ে ফিরবে, মানে নিজেদের মধ্যে যে বন্ডিংটা হচ্ছে এটা একটা উদ্দেশ্য ছিল। মানে ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সনদ যে অনুষ্ঠানটা আপনারা করেছিলেন সেখানে বলেছিলেন যে এরা যাবে অন্য একজন মানুষ হয়ে ফিরত আসবে, তেমন কি আয়োজন ছিল এখানে? না, এরকমই তো আসলে দেখেন যে একসাথে যাচ্ছি, যেই জায়গায় যাচ্ছি একসাথেই সবাই যাচ্ছি, খেতে বসছি একসাথে এবং আমাদের প্রতিদিন মিটিং হচ্ছে, সবকিছু মানে হয় কি যে 8টা দিন তো আসলে কম না, যদিও একটা সম্পর্ক স্থাপনের জন্য 8 দিন মানে অনেক বেশি সময় না, বাট এই যে রুটিন মাফিক চলছি সবকিছু মিলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় আসলে সবার নিজেদের মধ্যে বন্ধুত্ব হচ্ছে। কিন্তু যে উদ্দেশ্যে বলা হচ্ছে যে অনুষ্ঠানটি যে ওই দেশের তরুণদের সঙ্গেও আপনাদের পরিচিত হওয়া, বাংলাদেশকে ভারতে পরিচিত করা, সেই ব্যাপারগুলো আসলে এই ব্যাপারগুলো যদি বলি যে ওইভাবে তো আসলে যেটা বললাম একটু আগে, সময় একটা ব্যাপার। আমরা দেখেন যেই প্রতিষ্ঠানে যাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে হয়তো বা আমাদেরকে ব্রিফ করছে, কোনো প্রেজেন্টেশন শো করছে, মানে 40 মিনিট বা 1.5 আওয়ার এর মধ্যেই। হ্যাঁ, তো এর মধ্যে আসলে যতটুকু ওদের সাথে কথাবার্তা বলা, এবং এখানে যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে ওরা ওদের কালচার নিয়ে বলছে বা ওদের মানে শিক্ষা অবস্থা নিয়ে বলছে, আমাদের পক্ষ থেকে আমরা কেউ তুলে ধরছি, এতটুকু। বাট ফিউচারে হয়তো বা আপনাদের কি তাহলে কি আপনারা বেশি জেনে এসেছেন, মোটামুটি আপনাদের অভিজ্ঞতা ঝুলিটাই বেশি হয়েছে? জি জি, আমি একটু রিফাতের সঙ্গে যোগ করতে চাই। অবশ্যই। সেটা হচ্ছে যে আমি একদিক থেকে বলবো যে একটু লাকি যে আমি হচ্ছে থিয়েটার ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটির। তো সেই দিক থেকে আমাকে বিভিন্ন রকম প্রোগ্রাম করতে হয়েছে। তো সেই জায়গা থেকে আমি এক্সপেক্ট করেছিলাম যে আমি ওখানে গিয়েও যেহেতু কালচারাল এক্সচেঞ্জ এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তো সেখানে আমি ওখানে পারফর্ম করব। তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে প্রথমে যেটা হয়েছে, প্রথম দিনে আমরা গিয়ে কেউ না ঘুমাতে পারিনি, মানে রাতে জাস্ট ডিনার করে ফেরার পরে কেউ ঘুমাতে পারিনি। কি ব্যাপার যে আমাদের বিভিন্ন, যেহেতু ইউনিভার্সিটি থেকে গিয়েছি বা হচ্ছে কেউ সাংবাদিক, কেউ হচ্ছেন যে চিটাগং থেকে এসছেন, কেউ এভাবে করে বিভিন্ন জায়গায়, আমরা তো বিভিন্ন ইউনিভার্সিটি ছিলাম, এবং সাংবাদিক, তারপরে হচ্ছেন ডক্টর, তারপরে হচ্ছেন শিক্ষকও কাছে দেখলাম, জি পেইন্টার ছিলেন, তারপরে ছিলেন একজন হচ্ছেন আম্পায়ার ছিলেন, আমাদের টিমে একজন আম্পায়ার ছিল। আচ্ছা। জি জি। তো সেই দিক থেকে আমরা প্রথম রাতে আর কি ডিনার শেষে তো আমাদেরকে ঠিক করা হলো যে আমাদের কালচারাল প্রোগ্রাম হবে, কিন্তু সেটা একটা। তো ওই দিনই ছিল আমাদের প্রথম একটা মজার অভিজ্ঞতা যে আমরা কেউ কাউকে চিনি না, আমরা প্রথম প্রোগ্রামটা করলাম, মানে একটা নাচের অংশ তুললাম, এবং সেখানে আরো অনেকে পারফর্ম করছিলেন গানের, তারপর হচ্ছে যে আমাদের ওখানে কবিতা আবৃত্তি হয়েছে, আমাদের এই মানে কালচারাল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ওখানে করেছি। তো সেটা ছিল পরের দিন, দ্যাট মিনস 5 তারিখে।
তো 5 তারিখে হচ্ছে ওদের নাচ ছিল, ওদের ক্লাসিক্যাল একটা নাচ ছিল, এবং তারপরে হচ্ছে আমাদের নাচ। তো এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। আচ্ছা। এটা ছিল, হ্যাঁ, যে আমরা পারফর্ম করেছি ওদের সাথে, মানে আচ্ছা, প্রথম ওরা যারা পারফর্ম করেছে তারা কি হচ্ছে প্রফেশনাল শিল্পী, তারা পারফর্ম করেছে? না, ওরা হচ্ছে ওরা নৃত্য শিল্পী, ওরা নাচ করে না, ওরাও স্টুডেন্ট, অথবা স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ, ওরাও হচ্ছে প্রফেশনাল এটাতে নেই, কিন্তু ওরা হচ্ছেন শিল্পী মানে কাজ করেন। আচ্ছা, মানে শুধুমাত্র ঘুরেছেন তা না, আপনারা নিজেরা পারফর্মও করেছেন? হ্যাঁ, আমাদের দুই জায়গায়, আমাদের যারা ছিল, আমাদের আপনার সহযাত্রীরা বা আমরা প্রতিনিধি যারা ছিলাম, দুটা জায়গায় আমরা পারফর্ম করেছি। আচ্ছা, ইরা তো বললো যে নাচ হয়েছে, গান হয়েছে, কবিতা আবৃত্তি হয়েছে। এবং আমরা হচ্ছে রাজস্থানে একটা মহিলা কলেজে গেলাম, যেখানে ওদের রাজস্থানে একটা ঐতিহ্যবাহী একটা নাচ আছে। তো ওই নাচের সাথে আমাদের দেশের ইরাও ছিল সেখানে। হ্যাঁ, তো এরা মঞ্চে উঠে গেল এবং এরাও পারফর্ম করলো। এটা একটা মজার ব্যাপার ছিল। এবং মানে ওদের যে স্টুডেন্ট ছিল পুরো অডিটোরিয়াম ভর্তি, সবাই মানে হাততালি দিয়ে, মানে খুব। আর আরেকটা যেটা ছিল, এটা অনেক মানে গর্বের একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওদের ওখানে আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই। হ্যাঁ, মানে এটা আসলে অনেক গর্বের এবং সম্মানের। আচ্ছা, এটা কি জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কেমন লাগছিল আসলে ভারতের মাটিতে? জাতীয় সঙ্গীত, এটা অভিজ্ঞতা, মানে এটা যে কেমন অভিজ্ঞতা সেটা বলে বোঝাতে পারবো না। প্রথমত হচ্ছে যে আমরা 100 জন, তারপরে হচ্ছে ওখানের ইউনিভার্সিটির যারা তারা, এবং তার কিছুক্ষণ আগেই হচ্ছে যে রিফাত বললেন যে আমরা পারফর্ম করেছি। আমার যে একটা অতৃপ্তি ছিল যে ওখানে গিয়ে পারফর্ম করতে পারবো কিনা, সেটা তো পূরণ হলো। এরপরে যখন এটা আনএক্সপেক্টেড ছিল যে আমরা জাতীয় সঙ্গীত গাইছি, এবং হচ্ছে আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র, যেখানে আমাদেরকে রাষ্ট্রীয় সম্মানে নিয়ে যাওয়া হয়েছে, আমরা যখন সবাই মিলে এক কাতারে দাঁড়িয়ে গাইলাম, তো তখন হচ্ছে, এবং একটা মজার ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে ওরা বলছিল জয় হিন্দ ওদের পারফরমেন্স শেষ করার পরে। তো আমরা যখন, আমাদের পেছন থেকে একজন বললেন যে জয় বাংলা। হ্যাঁ, তো মজার ব্যাপার হচ্ছে যে ওরা যেহেতু বাংলা তো জানে না, তো ওরাও এই জয় বাংলা বলতে শুরু করলো, এবং তারপরে হচ্ছে বাংলাদেশ আমাদের জাতীয় সঙ্গীত। তো তখন মনে হয়েছিল যে আমরা বোধহয়, মানে আমরা যে দুই দেশের, সেটা একবারও মনে হয়নি। মনে হচ্ছে যে আমরা বোধহয় একই মানুষ, একই সংস্কৃতি। এবং আমরা, মানে রিফাত যেটা বললেন যে আমি যে ওখানে পারফর্ম করেছিলাম, আমি সহ আরো 2 জন, মানে আমরা মোট 3 জন করেছিলাম, এবং এটা কিন্তু পূর্ব পরিকল্পিত ছিল না। মানে ওরা, ওই নাচটার নাম হচ্ছে কালবেলিয়া, ওরা মোট 4টা নাচ করেছিল। ওটাও ওদের হচ্ছে ফোক ডান্স বলে, যেটা হচ্ছে পুতুল নাচ, তারপর হচ্ছে কালবেলিয়া, এবং আরো 2টো ফর্ম। তো আমরা পারফর্ম করেছিলাম কালবেলিয়াতে। তো কালবেলিয়ার একটা মজার ব্যাপার হচ্ছে, এটা ওরা মূলত হচ্ছে এটা করে হচ্ছে যারা আমাদের দেশে যেমন আমরা সাপ খেলা দেখাই না, তো ওদের নাচটা ট্রেডিশনালি এইরকম ছিল পূর্বে, যে ওদের হচ্ছে সাপ খেলা দেখানোর মতো একটা নাচ, যে সাপ খেলা দেখানো। তো এই জন্য হচ্ছে ওদের সাপকে আকৃষ্ট করার জন্য যেহেতু নাচটা করা হতো, ওদের ড্রেস তো সেরকম, জাস্ট ওয়াও, মানে এক কথায় বলা যায় অসাধারণ, চমৎকার। এবং হচ্ছে যে তখন আমরা যে স্টেজে উঠে গিয়ে নাচলাম, এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। এবং তার সাথে তো অবশ্যই জাতীয় সঙ্গীত, মানে আমার বাংলাকে আমি ওদের কাছে তুলে ধরতে পেরেছি, এবং সেটা এক হয়ে গেছে ওদের সাথে আমাদের। বুঝতে পারছি আপনার অনুভূতির, বুঝতে পারছি। একটু জানতে চাইবো রিফাতের কাছে, যেহেতু কালচারাল একটা বিনিময় বিষয় ছিল, সংস্কৃতি বিনিময় ব্যাপারটি, সেই সঙ্গে বাংলাদেশকে পরিচিত করার একটা ব্যাপার ছিল। আপনারা নিশ্চয়ই জেনে আসছেন ভারতকে। একটু জানতে চাইবো যে ভারতের যাদের সাথে কথা বলেছেন, ভারতের নাগরিক যারা ছিল, তরুণদের সাথে কথা বলেছেন, ইউনিভার্সিটিতে গেছেন, কলেজে গেছেন, সেখানকার তরুণদের সময় যখন কথা হয়েছে, মানে বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণাটা কিরকম, কি মনে হচ্ছে? আমাদের পক্ষ থেকে যখন বক্তব্য রাখলো একজন ডাক্তার, উনি বক্তব্য রেখেছিলেন, তো উনি মোটামুটি ওনাদের সংক্ষিপ্ত বক্তব্য ছিল। ওখানে বলা হয়েছে যে আমাদের ঢাকা ভার্সিটি আছে, আমাদের মেডিকেল আছে, আমাদের ফ্যাশন ডিজাইনের জন্য শান্ত মারিয়াম আছে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে। মানে ওরাও তো ওদের ব্যাপারগুলোই তুলে ধরেছে। আমার দেখা যাচ্ছে একটা ভার্সিটি গেছে, ওরা কি করছে, কি ওদের সাবজেক্ট থাকছে, সবকিছু সেমভাবে আমরাও চেষ্টা করেছি এইভাবে বলার। আর আমরা পার্সোনালি যেটা হয়েছে যে দেখা যাচ্ছে যে হয়তো বা রাস্তায় বা ইন্ডিয়া গেটে গিয়েছি, ওখানে হয়তো বা কারোর সাথে কথা হচ্ছে, শুনছে যখন বাংলাদেশ থেকে এসেছি, ওদেরও ইচ্ছা আছে, হ্যাঁ, যে মানে বাংলাদেশ সম্পর্কে জানার, একদম ওদের যে মানে একদম রাস্তার লোকজন বা একদম মানে যারা কর্মজীবী, ওরাও চাচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে জানতে টুকটাক, এবং পজিটিভ থিংকিং। এক্স্যাক্টলি। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। এবং এই বিষয় নিয়ে আরো কথা বলবো দুজনের সঙ্গে, আর মনে হচ্ছে আরো ইন্টারেস্টিং, আরো অনেক কিছু বলার আছে, জানার আছে। তো তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হবে, বিরতির পর নিশ্চয়ই আবার দেখা হবে।
বিরতির পর আবার আমন্ত্রণ ইয়াং নেট অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম আজকে গত 4ই অক্টোবর ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে বাংলাদেশ থেকে 100 জন তরুণ ভারতে বেড়াতে গিয়েছিলেন বা ভ্রমণে গিয়েছিলেন। ভারতের বাংলাদেশে নিযুক্ত যে হাই কমিশন সেই কমিশন ব্যবস্থা করে দিয়েছিল এবং 100 জন গিয়েছিলেন ও 100 জন 8 দিন ধরে তারা ভারত ঘুরে এসেছেন। এটার উদ্দেশ্য হচ্ছে যে দুই দেশের যে কালচারাল বা সংস্কৃতির বিনিময়, দুই দেশের মধ্যে আরো বন্ধুত্ব বা সম্প্রীতি বাড়ানো, এই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন এবং গত 4 বছর ধরে এই আয়োজনটি হচ্ছে। এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে তাদের অভিজ্ঞতা নিয়ে কথা বলছিলাম। এই অভিজ্ঞতা নিয়ে কথা বলার জন্য এই 100 জনের মধ্যে এইবার যারা 100 জন গিয়েছিলেন তাদের মধ্যে 2 জন আমাদের সঙ্গে আজকে আছেন। স্টুডিওতে আছেন কামরুল ইসলাম রিফাত, তিনি একজন সংবাদকর্মী, এবং আমাদের সঙ্গে স্কাইপের মাধ্যমে যোগ দিয়েছেন ইরা আহমেদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দুজন গেছেন, দুজনেই তাদের অভিজ্ঞতার কথা বলছিলেন। একটু ইরা আপনার কাছে একটু জানতে চাই যে এই সফরে সবচেয়ে স্মরণীয় কি ঘটনা আপনি বলবেন, সবচেয়ে কোন ব্যাপারটা খুব ভালো লেগেছে, সবসময় স্মরণীয় থাকবে? আমার সব থেকে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই মানে প্রথম দিন যখন আমরা হাই কমিশন অফ ইন্ডিয়া মানে বাংলাদেশ শাখা এখানে আমরা যখন মিট করলাম, তখন হচ্ছে আমরা সবাই মিলে মোটামুটি একটু পরিচিত হওয়ার পরে সবাই মিলে গ্রুপ গ্রুপ করে ডিসিশন নিয়েছিলাম যে আমরা অবশ্যই রাষ্ট্রপতির জন্য কিছু উপহার নিয়ে যাব। তো সেই দিক থেকে আমরাও ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে গিফট কিনছিলাম। তো সেটা ছিল একটা নকশি কাঁথার ওয়ালম্যাট, আর হচ্ছে যে একটা ঝুড়ির মধ্যে নৌকা, বাংলাদেশের নৌকা, তারপর হচ্ছে স্কুটার এবং হচ্ছে যে রিক্সা। তো আমি যেহেতু আমরা সবাই উপহার নিয়ে গেছি, তো প্রত্যেকেরই মোটামুটি একটু সবাই উৎসুক যে ওখানে শর্ত ছিল যে যে কোনো একটি উপহার ওখানে নির্বাচিত হবে এবং সেটা দেওয়া হবে। আচ্ছা। তো আমার মানে সবাই একটু উৎসুক যে আসলে কোন উপহারটা হবে, নির্বাচিত হবে। তো যখন আমি উপহারটা আমি দিইনি, মানে আমাদের আরেক সাংবাদিক আপু দিয়েছেন। তো যখন আমি দেখলাম যে আপুর হাতে, এবং মজার ব্যাপার হচ্ছে ওই উপহারটা হচ্ছে মানে এটা একটু বললে হয়ে যায়, স্বার্থপরের মতো হয়ে যায়। তারপরে বলছি যে ওটা হচ্ছে মানে আমরা 3 জন মিলে ডিসিশন নিয়েছিলাম এবং আমার আইডিয়া ছিল যে আমরা সবাই তো এমন কিছু দিই যেটা আসলে বাজারে পাওয়া যায়, কিন্তু এমন একটা কিছু দিই যেটা নাকি যে আমাদের সাংস্কৃতিক জায়গাটাকে তুলে ধরবে। তো যখন আমি দেখলাম যে আপুর হাতে আমার যে আইডিয়া ছিল সেই উপহারটা আপুর হাতে, যেটা নাকি প্রণব মুখার্জিকে দেয়া হচ্ছে, মানে এইটা আমি ওখানে তো পিনপতন নীরবতা ছিল, রাষ্ট্রপতি ভবন যেটা ছিল। তো আমি না মানে আমার ইচ্ছা হচ্ছিল যে আমি ওখানে একটা চিৎকার দিই, মানে এইটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। ওকে, বুঝতে পারছি আপনার উপহার ভারতের রাষ্ট্রপতি দেয়া হচ্ছে। একটু জানতে চাই ভারতের রাষ্ট্রপতি রিফাত, আপনাকে জানতে চাই যে ভারতের রাষ্ট্রপতি নিশ্চয় আপনার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, কি বলেছেন যদি ছোট করে একটু বলেন, মূলত কি বলেছেন? উনি আসলে ওনার যে বক্তব্য রাখলেন, বাংলাদেশের কথাটা ওনার বক্তব্যের মাঝে বলেছেন। আমি বাংলাদেশের কথাটাই বলছি। উনি কিছু কথা বাংলায়ও বলেছেন। আচ্ছা। এর মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের কথা বলেছেন, বঙ্গবন্ধু শেষ ভাষণের কথা বলেছেন। তো সবকিছু মিলে দেন হচ্ছে যে উনি বাংলাদেশের জামাই। আচ্ছা, হ্যাঁ, এই ব্যাপারগুলো যে বাংলাদেশের পত্রিকায় এসেছিল, হ্যাঁ, এই কথাগুলো আসলে উনি নিশ্চয়ই স্বাগত জানিয়েছেন আপনাদের। হ্যাঁ, রাষ্ট্রপতির সাথে আপনার কাছে নিশ্চয়ই রাষ্ট্রপতির সাথে দেখা করার ব্যাপারটা সবচেয়ে স্মরণীয়। এটা তো অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে, বাট আমি যেটা মনে করি যে প্রতিটা দিন আসলে স্মরণীয় ছিল। রাষ্ট্রপতি অনেক বেশি ছিল। আর আমি আলাদাভাবে বলতে চাই রাজস্থানে একটা জায়গার কথা, চৌকিধানি নামে একটা জায়গা আছে। এই জায়গাটায় আপনি যদি ঢোকেন, আপনি পুরো রাজস্থানকে দেখতে পাবেন। আচ্ছা। লাইক একটা গ্রাম বানানো হয়েছে যেখানে কামার থেকে শুরু করে পুতুল নাচ, হাতিওয়ালা হাতি নিয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে উট, প্রতিটা জিনিস এখানে আছে। এবং রাজস্থানের যত ধরনের কালচার, এই নাচের কথা বললো একটু আগে, ওখানে নাচ আছে, পালোয়ান, হ্যাঁ, সেখানে পালোয়ান আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এটা না বললেই না, সেটা হচ্ছে যে খাবার। আচ্ছা। অনেক ফুড কোর্ট আছে, বাট আমরা যেটাতে খেলাম সেখানে যেটা হলো যে ওদের তো হচ্ছে পাতার প্লেট, পাতার বাটি, তো এটা দিয়ে যাওয়ার পর সার্ভ করছে, তো কন্টিনিউ আসছে। মানে একটাবার জিজ্ঞেস করলাম যে আপনার কতগুলো আইটেম, তো বলছে 25টা আইটেম। মানে অনেক অল্প অল্প করে, বাট বিভিন্ন টেস্ট, কিন্তু এতগুলো খাবার, মানে 25টা আইটেম অনেক অল্প করে হলো কিন্তু অনেক বড় করে। এবং এই যে একটা সুযোগ, যে মানে আপনি তো পুরো রাজস্থান ঘুরে হয়তো এই খাবারগুলো খেতে পারতেন বা দেখতে পারতেন, তো সেই জিনিসটা আসলে একটা জায়গায় পাচ্ছেন। এরা অনেক 4টি প্রদেশ ঘুরেছেন আপনারা, 4টি প্রদেশ ঘুরেছেন, অনেক শহর ঘুরেছেন।
কোন শহরটা সবচেয়ে ভালো লেগেছে, কোন প্রদেশটা সবচেয়ে ভালো লেগেছে আপনার কাছে? নিঃসন্দেহে প্রত্যেকটি শহরই সুন্দর, প্রত্যেকটি জায়গায় না, মানে এটা তো একটার সাথে- কমন ডায়লগ হবেই যে সব ভালো, কোনটা ভালো না লেগেছে সবচেয়ে বেশি? না, সেটা তো অবশ্যই, মানে এটা একটার সঙ্গে একটা তুলনা করলে আসলে ছোট করা হবে, কিন্তু তারপর আমি বলতে চাই যে রাজস্থানটা মানে রাজস্থান। অসাধারণ। আচ্ছা, অবশ্যই এটা মানে ওখানে গেলে মনে হয় না যে আমি এখন এই 21st সেঞ্চুরিতে আমি যে ওখানে গিয়েছি, এটা মনেই হয় না, যেহেতু আমরা পিঙ্ক সিটিতে ছিলাম। তো ওটা মনে হয় যে আমি বোধহয় সেই একটা নবাবী একটা জায়গা বা সম্রাটদের জায়গা, সেই সেই সময়টাকে উপলব্ধি করতে পারি যে আমিও বোধহয় মানে রাজকন্যা হয়ে গেছি। সেটা খুব মজার। ওই আপনারা জায়গাটা তাজমহল খুব তো ভালো। ঘুরতে গিয়েছিলেন, হ্যাঁ, আমি তাজমহল। ফেসবুকে হ্যাঁ, দেখলাম। হ্যাঁ, তাজমহল। তাজমহল ঘোরার অভিজ্ঞতা জানতে চাইবো। এটা তো এক ধরনের সবারই একটা আগ্রহ থাকে যে ভারতে গেলে তাজমহল দেখতেই হবে, ওখানে যখন গেলেন ওইটার দেখার অভিজ্ঞতাটা জানতে চাই। তাজমহল দেখার ব্যাপারটা ছিল খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে যে আমরা সবসময় ছবিতে দেখেছি, মানে বা ছবিতে বা টিভিতে দেখি। তো ওখানে যখন ঢুকলাম, তো সত্যি কথা বলতে এটা আপনাকে মানে কেমন শোনাব জানি না, কিন্তু যখন ঢুকলাম আহ ওখানে হচ্ছে ওদের জুতো খুলতে হয় না, বাট একটা ক্যাপ পরিয়ে দেওয়া হয় মানে জুতো। তো এটা পরে যখন প্রথম পা দিলাম, মানে মনে হলো যে বোধহয় সেই আমরা তো ইতিহাসটা পড়েছি, ইতিহাসটা জানি, তো মনে হলো সেই জায়গাটায় চলে গেছি, মানে একটা অনুভূতি কাজ করে। ওকে, আর ওখানের ওই স্থাপত্যর কথা তো আর নতুন করে বলার কিছু আচ্ছা, নেই। এখানে আমার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে জি। যখন তাজমহলে গেলেন প্রথম কার কথা মনে হলো আপনার? অবশ্যই না না, এটা আসলে রিফাত কেন হাসছেন আমি জানি না। আমার অবশ্যই মমতাজের কথা মনে হচ্ছিল যে আসলে না, এত অবশ্যই সুন্দর। অবশ্যই মমতাজের কথাই মনে হয়। খুবই খুবই ডিপ্লোম্যাটিক অ্যান্সার। এই 7 দিনে আপনি অনেক বেশি ডিপ্লোম্যাট হয়ে যাচ্ছেন। আপনি জানতে চাই তাজমহল যাওয়ার পর প্রথম কার কথা মনে হলো আপনার? এই তো তাজমহল যাওয়ার পর আসলে আমার যেটা হয়েছে যে আমরা এই 100 জন তাজমহলকে আমার মনে হয় যে প্রথম কলঙ্কিত অবস্থায় পেয়েছি, সরি। সেটা হচ্ছে তাজমহলের একটা যেই মিনার, হ্যাঁ, এটা সংস্কার করা হচ্ছিল। আচ্ছা, আমরা তো দেখে এসেছি তাজমহল সুন্দর, কোনো কলঙ্ক থাকবে না, চাঁদের আছে, তাজমহলে দেখিনি। একটা পিলার বাঁশ দিয়ে ঘেরা আচ্ছা, আচ্ছা, সংসার কাজ কাজ করা করছে, হচ্ছে। হ্যাঁ। তো যেহেতু আমাদের মানে মূল ইচ্ছাটা ছিল যে ভালো কিছু ছবি তুলবো, তো বারবার ওটাই আসছে। তো ওই মুহূর্তে আসলে অন্য কেউ মাথায় আসেনি। আচ্ছা ফয়েজ, আমি কিন্তু কথাটা শেষ করিনি। হ্যাঁ, শেষ হোক। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার কিন্তু মমতাজের কথা মনে হচ্ছিল এই জন্য যে মানে আমি তাকে ঈর্ষা করছিলাম যে সেই জায়গাটা যদি আমি থাকতাম, সে আসলে সেটা কেমন হতো, মানে ওই জায়গাটা ভাবে মনে হচ্ছিল যে তিনি আসলে একজন ভাগ্যবতী নারী, ওকে, যার জন্য এত সুন্দর একটা স্থাপত্য তৈরি করা ওই সময় হয়েছে। জন্ম নিতে হতো। আমরা আমরা প্রত্যাশা করি, দোয়া করি যে কেউ অন্তত আপনার তাজমহলের কাছাকাছি কি একটা বানা, হীরামহল হতেই পারে ব্যাপারটা। আচ্ছা, তারপরে আপনার তাজমহল, তারপরে তো মনে হয় আরো অনেকগুলো দেখেছেন। তাজমহল দেখে সেদিন আমরা মোটামুটি সন্ধ্যা হয়ে গেল। দেন পরের দিন আমরা রেড ফোর্টে, একদম সকালবেলা উঠে রেড ফোর্টে গেলাম। ওখানে অনেক অল্প সময়, বাট ওটা পরিদর্শন করে দেন আমরা আপনারা কি খুব ঘোরার জন্য মানে অনেকগুলো 8 দিনের মধ্যে অনেকগুলো শহর ঘুরেছেন? অনেকগুলো জায়গা ঘোরা হয়েছে। তো দেখা যাচ্ছে তাজমহল হয়তো আমরা ঘুরেছি 1 ঘন্টা। আচ্ছা, তারপরে রাজস্থানে যেটা আপনার আমির প্যালেস, এটা তো অনেক বড়, মানে একদিনে আসলে শেষ করার মতো না। আচ্ছা, জিপ দিয়ে আমাদেরকে একদম টপে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে যতটুকু দেখে 45 মিনিটসের মধ্যে আমরা, মানে টোটাল শিডিউলটা অনেক টাইট ছিল। আপনারা যারা গেছেন সব জায়গায় কি 100 জনই গেছেন নাকি ভাগ ভাগ করে? 100 জনই গিয়েছি। শুধুমাত্র দিল্লিতে একটা জায়গায়, এটা হচ্ছে হিরো বাইকের যে ফ্যাক্টরিটা আছে, এখানে হচ্ছে আমরা 50 জন পর্যন্ত করে যাওয়া হয়েছে আর কি। আচ্ছা, 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 এর আপনাকে জানতে চাইবো যে কোনো সমস্যা কি ছিল এর মধ্যে, এই সফরের মধ্যে অভিজ্ঞতা যেটা হয়েছে, কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন কিনা? আর সমস্যা বলতে যে অবশ্যই একটা বিষয়, একটা সমস্যা সবাইকেই পড়তে হয়েছিল, সেটা হচ্ছে যেহেতু কারেন্সির ব্যাপার, মানে ওদের হচ্ছে যেটা আমাদের টাকা, ওদের যেহেতু রুপিতে করতে হয়েছিল, তো সেই জন্য সবাইকে প্রবলেমে পড়তে হয়েছিল যে ডলার থেকে রুপিতে, এবং সেটা হচ্ছে যে আমাদের যেরকম আরেকটা প্রবলেম পড়তে হয়েছিল, সেটা হচ্ছে যে ফোন, যারা আমরা ওখানে গিয়ে সবাই মোটামুটি ফোন নাম্বার দিয়েছিলাম। তো এটা হচ্ছে প্রথমে সবাই টেন্স যে, এবং আমাদের মধ্যে একজন আপু তো পুরো কান্নাকাটি, তার বাবা অসুস্থ, ফোন করতে পারছেন না, পরে আরেকজন থেকে ফোন করেছেন। তো কারো সিমের ইয়েটা হচ্ছে না, অ্যাক্টিভেটেড হচ্ছে না।
তো এটা মোটামুটি 2 দিন লেগে গেছে এটা, এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ডলার থেকে আচ্ছা, বুঝতে পারছি, ডলার থেকে রুপিতে কনভার্ট করার একটা সমস্যা ছিল। হ্যাঁ। তাহলে এই প্রশ্ন সূত্র ধরে জানতে চাই, শপিং এর জন্য কত টাইম পেয়েছিলেন? ও এটা খুবই Shopping এর কষ্টদায়ক। জন্য সেটা একদমই হচ্ছে যে অল্প আমরা সময়। শপিং এর জন্য বোধহয় রিফাত সর্বশেষ বোধহয় 3 ঘন্টা না 3 হ্যাঁ, ঘন্টা সব সময় সব মিলে পেয়েছিলাম। 8 দিনে আমরা 3 ঘন্টা 3 ঘন্টা। ম্যাক্সিমাম। হ্যাঁ ম্যাক্সিমাম। এবং সব থেকে খারাপ লাগার, এবং আমার মনে হয় ছেলেদের তো লেগেছে, মেয়েদের অবশ্যই লেগেছে। আমরা তারপরে আপনার কত কেজি শপিং করেছেন, মানে যে ওজন যখন হয়ে যায় সবকিছু মিলে? হ্যাঁ, এটা সবারই ওভারওয়েট হয়ে গেছিল, এবং হ্যাঁ, হচ্ছে যে আমার কিন্তু হয়নি, আমার হয়নি। মানে আমি হচ্ছে যেটা হয়েছে যে এয়ারপোর্টে আমি অন্য কাউকে হেল্প করেছি আর কি, যে আপনি আমাকে কিছু দিতে পারেন। ওরা খুব কম শপিং আচ্ছা, ছেলেরা কম শপিং করেছেন আপনারা? মেয়েরা তো একটু বেশি করে, সেই তুলনায় ছেলেরা কম করবে। কতক্ষণ সময় পেয়েছেন বলছিলাম? 3 ঘন্টা, 8 দিনে 3 ঘন্টা। দেখা যাচ্ছে দিল্লিতে হয়তো 40 মিনিট দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি সময় পেয়েছে হচ্ছে কলকাতায়। আচ্ছা। এবং 2 দিনই আমরা শপিং এর আচ্ছা, সময় দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ হয়েছে, খুব কাছাকাছি চলে এসেছে। আমি ইরা আপনাকে জানতে চাইবো যে এই যে 8 দিন একটা সফর করে আসলেন, কি শিখে আসলেন, কি দেখে আসলেন? যেটা বলা হচ্ছে যে অন্য মানুষ হয়ে আসবেন, আসলে অভিজ্ঞতাটা শেষ পর্যন্ত আসলে যদি 2-1 লাইনে বলেন যে কি রকম অভিজ্ঞতা হলো, কি নিয়ে এলেন? প্রথম কথা বলতে চাই যে আমরা 100 জন গিয়েছিলাম। তো ওরা আমাদেরকে প্রথমে যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে যে আমাদের মধ্যেই আমাদের একটা বন্ধন তৈরি করে দিয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে যেটা সাংস্কৃতিক আদান প্রদানের ব্যাপারটা, সেটা তো হয়েছে। যে আমার অভিজ্ঞতা হয়েছে যে আমরা আসলে ভারতকে যেভাবে চিনি, যে জায়গাগুলো কিন্তু আমরা আসলে জানি না। ওদের সংস্কৃতির একদম শেকড়ের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমরা নিতে পেরেছি। সেই জায়গাগুলো নিতে পেরেছি মানে 8 দিনে যতটুকু সম্ভব অবশ্যই। আমাদের কিছু বন্ধু তৈরি হয়েছে। মানে বলবো যে আমাদের 2 দেশের মধ্যে একরকম একটা বন্ধন তৈরি হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এখনো বাংলাদেশে থেকে আমরা আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আসলে তার এত কাছাকাছি যেতে পারিনি। আমরা কিন্তু ওই যেহেতু ভারতের রাষ্ট্রপতির এত কাছাকাছি গিয়ে বুঝতে পেরেছি, তিনি আমাদের বলছিলেন যে তিনি আসলে আমাদের বাংলাদেশের জামাই, তিনি বলছিলেন। তো এটা বোঝা যায় যে আসলে মানুষ কতটা মানে মাটির মানুষ হতে পারে। যত বড় হয়, কথায় আছে যে গাছ যত ফল দেয় তত নাকি ফল ভারে নুয়ে পড়ে। তো সেই জিনিসটা আমি বুঝতে পেরেছি যে আমার শিক্ষার ব্যাপারটা, যে আসলে মানুষ যত ওপরে যায়, যত বড় হয়, তত আসলে বোধহয়। আচ্ছা, বুঝতে পারছি, এরা বুঝতে পারছি। আমি একটু রিফাতের কাছে। রিফাত, কোন সিনেমা কি দেখেছেন এখানে? না, এটা আমাদের হয়নি, দেখার কথা ছিল। আচ্ছা, বাট এই সুযোগটা হয়নি। আচ্ছা, আপনাকে জানতে চাইবো যে আপনি আসলে কি নিয়ে এলেন এই সফরে? ইরা যা বললো এরকমই কিছু, তবে আমি একটু অন্যভাবে বলি। সেটা হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যে ঘুমের ব্যাপারটা যদি বলি, বা সময় মেনটেনের ব্যাপারটা, ওখানে হচ্ছে আমাদের অনেক টাইট শিডিউল ছিল। তো দেখা হচ্ছে ভোর 6:30 উঠতে হতো। এবং দেশে ফেরার পরে যেটা হয়েছে যে মানে আগের অভ্যাসটা নেই। ভালো হয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে সকালেই ঘুম ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে একটা, মানে আমার ক্ষেত্রে ঘটেছে এবং অনেকেই দেখা যাচ্ছে সেম জিনিসটা। হ্যাঁ রিফাত, এটা আমারও হয়েছে। আর অন্যদিকে যেটা দেখলাম যে মানে ওদেরও ট্রাফিক জ্যাম আছে, বাট ওরা সিগন্যালটা মেনটেন করছে। হ্যাঁ, তারপর আমি দিল্লিতে দেখলাম যে তারা সব নিজের প্রোডাক্ট, মানে নিজেদের গাড়ি ইউজ করছে। হ্যাঁ, মানে এটাও কিন্তু এক ধরনের দেশপ্রেম, যে আমি আমার নিজের প্রোডাক্ট ইউজ করছি। তো এই যে ব্যাপারগুলো, এবং আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, এটা নিশ্চয়ই গর্ব অনুভব করেন। ডেফিনেটলি আমি তো বললাম যে যখন জাতীয় সঙ্গীত গেয়েছে, মানে এর থেকে বড়। ওকে, ধন্যবাদ। আসলে আমাদের সময় শেষ হয়ে গেছে। এরা এত রাতে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই এটি নিউজকে অসংখ্য ধন্যবাদ। রিফাত আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করেছেন, আপনাকে ধন্যবাদ। আর দর্শক, 2 দেশের মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি করা, তরুণদের মধ্যে এক ধরনের মেলবন্ধন যে তৈরি করার যে উদ্দেশ্য নিয়ে এই সফরের আয়োজন করা হয়, প্রতি বছর করছেন গত 4 বছর ধরে। অভিজ্ঞতা শুনলাম। আশা করছি 2 দেশের মানুষের মধ্যে এই 2 প্রতিবেশী দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরো ভালো হবে। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আগামী দিনগুলো পার করবো, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই একটা জরুরি কথা, এটি নিয়ে সবাই থাকবেন।